আশা করি আমার আজকের এই ভিডিও দেখার পর কারো স্পিকিং নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যত ধরনের প্রশ্ন, কনফিউশন সবকিছু দূর হয়ে যাবে, ইনক্লুডিং প্রিপারেশন কিভাবে নেবেন, এভরিথিং। প্রাইভেট ব্যাচে আর 1-to-1 সেশনে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি একটা মোস্ট ইফেক্টিভ রুটিন নিয়ে কথা বলেছি, যা ফলো করে খুব সহজেই বাসায় বসে 7+ পাওয়া সম্ভব। সেখানে আপনারা অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছেন, থ্যাঙ্কস টু ইউ অল। আজকের ভিডিওতে আমি কথা বলবো আইএলটিএস এক্সামের সব থেকে ভয়ঙ্কর একটি মডিউল নিয়ে, তা হলো স্পিকিং মডিউল। সবার অনেক ভয়, একই সাথে অনেক অনেক কোশ্চেন্স থাকে যে কিভাবে স্পিকিং প্র্যাকটিস করব, পার্টনার ছাড়া প্র্যাকটিস করা পসিবল কিনা, কোন কোন স্ট্র্যাটেজিস ফলো করব, কিভাবে একটা ভালো স্কোর স্পিকিংয়ে পাওয়া যায়। সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে আইএলটিএস এর স্পিকিং মডিউলের ভয়কে জয় করার চেষ্টা করব। আশা করি আমার দেখানো পথগুলো ফলো করে আপনাদের এই ভয়টাকে জয় করা খুব সহজ হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে। কারণ আপনারা কি চাচ্ছেন, কোন মডিউলের উপর আপনাদের ভিডিও দিলে আপনাদের বেশি ভালো হয় সেটা আমাকে জানাতে হবে। ওকে, কম কথা বলি, কাজ বেশি করি। স্পিকিং প্র্যাকটিসের জন্য বা আইএলটিএস এর স্পিকিং মডিউলকে ক্র্যাক করার জন্য, ভালো একটি ব্যান্ড স্কোর পাওয়ার জন্য প্রথমত আপনাদেরকে জানতে হবে আইএলটিএস স্পিকিং মডিউলটা আসলে কি, আপনাদের জার্নিটা কিভাবে আপনারা শুরু করবেন। সো শুরু করবেন স্পিকিং মডিউলটা কি তার সম্পর্কে ডিটেলস জেনে। শুরুতে আপনাকে জানতে হবে স্পিকিং এক্সামে কিভাবে মার্কিং করা হয়। কারণ আপনি যদি মার্কিং ক্রাইটেরিয়া না জানেন তাহলে কোথায় ভুল হচ্ছে, কোন ভুলের জন্য আপনার মার্ক কতটুকু কাটা যাবে, কোন কথাটা বলা ইম্পর্টেন্ট, কোন দিকটাকে ফলো না করলে আপনার হবেই না, সেই সব কিছু আপনি বুঝতে পারবেন না। কোন বিষয়গুলো মাথায় রেখে স্পিকিং প্র্যাকটিস করতে হবে সেটা একটা পরিপূর্ণ ধারণার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ছে। তো আইএলটিএস এর স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া হয় মূলত 4টি বিষয়ের উপর। এই 4টি বিষয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, যার উপর ভিত্তি করে 25% বা 25% যেটাই বলেন সেই মার্কিং হয়। এখন লেক্সিক্যাল রিসোর্স আসলে কি? লেক্সিক্যাল রিসোর্স বলতে বোঝাচ্ছে আপনার ভোকেবুলারি রেঞ্জ কতটুকু। আমরা অনেকেই 500 ভোকেবুলারি মুখস্থ করতে পারি, অনেকেই 1000, অনেকেই 1500। সো ওই যে ভোকেবুলারি রেঞ্জ, আপনি কতটুকু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছেন, আপনি কতটুকু নতুন নতুন ভোকেব ইউজ করছেন, একই ভোকেবুলারি আপনি বারবার ব্যবহার করছেন কিনা, সেই সবগুলো দিক নিয়ে লেক্সিক্যাল রিসোর্স। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। তো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সটা কি? ফ্লুয়েন্সি বলতে বোঝাচ্ছে আপনি কতটুকু ফ্লুয়েন্টলি কথা বলছেন, আপনার কথার মধ্যে কি বারবার আপনি থেমে যাচ্ছেন কিনা, বা আপনার কথার মধ্যে আমাদের যে একটা বিষয় থাকে আমতা আমতা করা, তো সেই যে বিষয়গুলো, সেই জিনিসগুলো থাকছে কিনা, আপনি কথা বলতে গিয়ে আপনি জড়তার মধ্যে পড়ছেন কিনা, সেই জিনিসগুলো থাকে। আর কোহেরেন্স বলতে বোঝাচ্ছে আপনাকে যে প্রশ্ন করা হলো সেই প্রশ্নের সাথে তাল মিলিয়ে আপনি উত্তর দিচ্ছেন কিনা। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় ডু ইউ লাইক আইসক্রিম অর ডু ইউ লাইক চকলেট, সামথিং লাইক দিস, তখন আপনি উত্তর দিলেন হ্যাঁ আমি আইসক্রিম পছন্দ করি, কিন্তু আসলে আমার কাছে মনে হয় আইসক্রিম খাওয়াটা ঠিক না। তো আইসক্রিম খাওয়া ঠিক কি ঠিক না সেটা কিন্তু আপনাকে কোশ্চেন করা হয়নি, আপনাকে কোশ্চেন করা হয়েছে ডু ইউ লাইক আইসক্রিম। সো আপনি বলবেন অর ডু ইউ ইট আইসক্রিম, সো আপনি বলবেন আমি আইসক্রিম খাই এবং আমি এই সময় বেশি খাই, আপনি সেটা বলতে পারেন। সো এই কোহেরেন্স যেটা, তালমেল, সেটা অনেক ইম্পর্টেন্ট। আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে আপনি সেটার এগেইনস্টে ঠিকঠাক উত্তর দিচ্ছেন কিনা, তার সাথে তালমেল আছে কিনা। থার্ড যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে কথার মধ্যে আমরা যখন একটা সেন্টেন্স বলি সেটাতে প্রিপোজিশনস থাকে, সেটাতে আর্টিকেলস থাকে, সেটাতে আরো আদার্স অনেক গ্রামার আইটেম থাকে। সো মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার আইটেম যেটা সেটা হচ্ছে টেন্স। টেন্সের জিনিসটা একটু ভালো মতো সবাই মাথায় রাখবেন, কারণ টেন্সের ভুলটা অনেক ডিপলি দেখা হয়। সো টেন্স যদি কেউ মিস্টেক করেন সেখানে মার্ক অনেক বেশি কাটা যায়। সো টেন্সের দিকটা একটু ভালো মতো দেখবেন যেন টেন্সের কোনো ভুল না যায়। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে প্রথমত আপনাদের টেন্সের দিকটা মাথায় রাখতে হবে। আপনি পাস্ট টেন্সে বলছেন, আপনাকে যদি কোশ্চেন করা হয় পাস্ট টেন্সে, ডেফিনেটলি আপনার উত্তর হবে পাস্ট টেন্স। যদি আপনাকে কোশ্চেন করা হয় ফিউচার টেন্স রিলেটেড, আপনি আনসার দিবেন ফিউচার টেন্সে। সো এই জিনিসটা আপনার ঠিকঠাক থাকতে হবে। লাস্ট ওয়ান যেটা, সেটাকে বলা হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন কি? একটা শব্দের সঠিক উচ্চারণ। প্রনাউন্সিয়েশন বলতেই বোঝাচ্ছে সঠিক উচ্চারণ। দ্যাট ডাজন্ট মিন আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্টেই বলতে হবে আর আমেরিকান অ্যাকসেন্টেই বলতে হবে। এক্সামিনারের আপনার অ্যাকসেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে বলেন নাকি আমেরিকান অ্যাকসেন্টে বলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওই শব্দটা সঠিকভাবে আপনি উচ্চারণ করতে পারছেন কিনা।
যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা আগে একটা বানান বলতাম, সেটা হচ্ছে আমি আগে লিখি, লেখার পর আপনারা জিনিসটার পার্থক্য একটু ভালো মতো বুঝতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ, আমরা আগে এটাকে বলতাম এডুকেশন, কিন্তু এটার আসল উচ্চারণ হচ্ছে এডুকেশন। এই যে আসল উচ্চারণ এডুকেশন, আর অনেক সময় আমরা হচ্ছে একটা মাসের নাম আছে যেটা হচ্ছে আগস্ট বলে থাকি, বাট ওইটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে অগাস্ট। সো এই যে প্রোনাউন্সিয়েশন, এই প্রোনাউন্সিয়েশনটা আপনার ঠিকঠাক থাকতে হবে। এখন আসি, এই তো গেল আপনি চিনে নিলেন যে কোন কোন বিষয়ের উপর মার্কিং ক্রাইটেরিয়া থাকছে, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রেখেই প্রিপারেশনের দিকে আগাতে হবে। কারণ এই জিনিসগুলো যদি আপনি নাই জানেন যে আপনাকে ভালো ভোকেব ইউজ করতে হবে, ভালো ভোকেব না হলেও অ্যাটলিস্ট একটু আলাদা ভোকেব ইউজ করতে হবে, আপনার কোহেরেন্স ঠিক থাকতে হবে, বা আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে, বারবার কথার মধ্যে থেমে গেলে হবে না, আপনার গ্রামারের যে রেঞ্জটা সেটা ভালো হতে হবে, প্রোনাউন্সিয়েশন ভালো হতে হবে। এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার প্রিপারেশন ভালো মতো হবে না। এখন আসি আনসার স্পিকিং টেস্টে কয়টা পার্ট থাকে। সো টোটাল পার্ট থাকে 3টা। পার্ট 1, যেখানে আপনাকে কিছু বেসিক টপিকের উপর কোশ্চেন করা হবে। আশা করি আমার আজকের এই ভিডিও দেখার পর কারো স্পিকিং এ কোনো কনফিউশন থাকবে না। যত ধরনের প্রশ্ন, কনফিউশন সবকিছু দূর হয়ে যাবে, ইনক্লুডিং প্রিপারেশন কিভাবে নেবেন, এভরিথিং। ওকে, সো পার্ট 1 এ কি কি থাকবে? কিছু বেসিক কোশ্চেন সাচ অ্যাজ হোম, ফুড, ওয়েদার রিলেটেড কোশ্চেন্স, যেমন আপনার হোম টাউন কোথায়, অর ডু ইউ লিভ ইন এ ফ্ল্যাট অর হোম, এই ধরনের কোশ্চেন। হোয়াট ইজ ইউর ফেভারিট রুম, এরকম টাইপের কোশ্চেন্স থাকতে পারে। বুকস রিলেটেড থাকতে পারে, ডু ইউ রিড এ লট অফ বুকস, এই ধরনের কোশ্চেন্স থাকতে পারে। অ্যাপস রিলেটেড থাকতে পারে, অ্যাপস, কারণ আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়েছি কয়েকটা, আরো অনেক অনেক আছে। কিছু বেসিক কোশ্চেন করা হবে। পার্ট 2 কি থাকবে? পার্ট 2 আপনাকে একটা কিউ কোড দেওয়া হবে। কিউ কোড বলতে কিভাবে, কেমন হবে কিউ কোডটা, আমি একটু পরে আপনাদেরকে একদম উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিব। এখন শুধু একটা ধারণা দিই, আপনাকে একটা টপিকের উপর কথা বলতে হবে, সেজন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে প্রিপারেশনের জন্য, এবং সেই 1 মিনিটে আপনার সামনে একটা ছোট নোটপ্যাডের মতো থাকবে, সেখানে আপনি কিছু প্রশ্নের উত্তর লিখে ফেলবেন। তারপর 2 মিনিট ওই টপিকের উপর আপনাকে কথা বলতে হবে, এবং ভালো মতোই বলতে হবে। তারপর আসি পার্ট 3, যেখানে হবে ডিসকাশন। ডিসকাশন মানে কি? এখানে এক্সামিনার আপনাকে মোটামুটি 6 থেকে 8টা 9টা বা অনেক সময় দেখা যায় 10টা কোশ্চেনও ধরতে পারে, এবং সেই কোশ্চেনগুলো কি রিলেটেড হবে। পার্ট 2 আপনাকে কিউ কোডে যেই টপিকটা দেওয়া হয়েছিল সেই টপিকের সাথে মিলিয়েই আপনাকে এই কোশ্চেন্সগুলো করা হবে। অ্যান্ড এই কোশ্চেন্সগুলোতে আপনি এক্সামিনারের সাথে ডিসকাশন করবেন। শুধু পার্ট 1 এর মতো আপনি হ্যাঁ না পছন্দ করি এই ধরনের উত্তর দিলে হবে না, আপনাকে ডিসকাশন করতে হবে। কেমন ডিসকাশন সেটা আমি বলে দিব। এই গেল আমাদের টোটাল 3টা পার্ট স্পিকিং টেস্টের। এখন আসি প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন। ওকে, সো ফর পার্ট 1 আপনাদেরকে যে বেসিক কোশ্চেন্স করা হবে সেগুলো কেমন ধরনের কোশ্চেন্স, এগুলো আপনাকে প্রথমে জেনে নিতে হবে। আপনি প্রথমে কোশ্চেন্সের আইডিয়া নেবেন, পার্ট 1 এ কেমন কোশ্চেন্স আসতে পারে, পার্ট 2 কিউ কোডস কেমন আসতে পারে। আপনি যত আইডিয়া নেবেন আপনার মাথার মধ্যে আইডিয়া জেনারেশন তত বেশি হবে। আপনি যখন 20টা কোশ্চেন দেখবেন, আপনি কিন্তু এই 20টা কোশ্চেন নিয়ে চিন্তা করছেন, সো আপনার মাথার মধ্যে তত বেশি পরিমাণে আইডিয়া জেনারেট হতে থাকবে। সো প্রথম যে কোশ্চেন আমি এখানে রেখেছি, ডু ইউ লাইক উইকেন্ডস, এটার উত্তর তো এক কথায় আপনি দিবেন, ইয়েস আই লাভ উইকেন্ডস, আই লাইক উইকেন্ডস, অর I feel very happy in the weekends, সেটাও বলতে পারেন। এক কথায় উত্তর দিতে পারেন, আর যদি খুব ভালো হয় 2 লাইন 3 লাইনে আসলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, 2 লাইনের মধ্যে উত্তর দিয়ে শেষ করবে। When was the first time you ate chocolate? এই কোশ্চেনগুলো সব বেসিক কোশ্চেন। Do you often stay up late? Did you often eat snacks when you were young? কোথায় পাস্ট টেন্সে কোশ্চেন করছে, কোথায় প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করছে, এই কোশ্চেনগুলো ভালো মতো আপনাকে বুঝতে হবে, কারণ আপনার অ্যান্সারটাও সেই টেন্স অনুযায়ী হবে। Do you want to how to cook? আপনি কি শিখতে চান কিনা? এই ধরনের বেসিক কোশ্চেন্স থাকবে। আমি এখানে 4-5টা এক্সাম্পল দেখিয়েছি। আপনারা মাক্কারের বই থেকে, মাক্কারের যে স্পিকিং বই, সেই স্পিকিং বই থেকে এরকম অনেক 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 টপিক পাবেন, অনেক কোশ্চেন্স পাবেন, সেখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারেন। এখন আসি কিউ কোড কি রিলেটেড হবে। কিউ কোডে আসলে নর্মালি যা থাকে, কিছু ডেসক্রাইব করতে বলে, কোনো একটা ঘটনা, কোনো একটা সময়, কোনো একটা কিছু আপনাকে ডেসক্রাইব করতে বলবে। যেমন ডেসক্রাইব এ টাইম when you were stuck in traffic jam, আপনি ট্রাফিক জ্যামে স্টাক ছিলেন। Describe a person who likes to grow plants. Describe a character from a movie. Describe a restaurant that you like to go. Describe an area of science that interests you. So এই প্রত্যেকটা কিউ কোডে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের। সো এখানে আপনাকে ওই 1 মিনিট সময় দিবে, 1 মিনিটে আপনি দ্রুত নোট ডাউন করবেন। এই যে কিউ কোডটা, এটার এগেইনস্টে কিছু কোশ্চেন্স থাকবে, 3 থেকে 4টা কোশ্চেন্স থাকবে। ফর এক্সাম্পল,
আমি যদি একটু সহজ করে আপনাদেরকে ব্যাখ্যা করে বলি, ধরে নেন আপনাকে দেওয়া হলো ডেসক্রাইব এ রেস্টুরেন্ট দ্যাট ইউ লাইক টু গো। এখানে কোশ্চেন থাকতে পারে রেস্টুরেন্টটির নাম কি বা রেস্টুরেন্টটি কোথায়, আপনি কেন ওই রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন, রেস্টুরেন্টটার এনভায়রনমেন্ট কেমন, আপনি নর্মালি মাসে বা বছরে বা আপনি সাধারণত কতবার ওই রেস্টুরেন্টে যান। এমন টাইপের 3 থেকে 4টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর 1 ওয়ার্ড নোট আপনাকে নিয়ে নিতে হবে। ওকে, সো গেল আমাদের কিউ কার্ডস পার্ট। এবার আসি ডিসকাশনে আপনি কি করবেন। সো ডিসকাশনে আপনাকে ওই যে আপনি কিউ কার্ডে একটা টপিক নিয়ে কথা বলে আসলেন 2 মিনিট, সেই টপিকের সাথে মিলিয়ে আপনাকে কিছু কোশ্চেন করা হবে এবং সেটা কেমন টাইপের, আপনার কি মনে হয় এই জিনিসটা করা উচিত, আপনার কি মনে হয় এটা কি ভালো না খারাপ, এই ধরনের প্রশ্ন আসে। যেমন হোয়াই ডু পিপল লাইক টু কিপ পেটস। এখন এটার উত্তর আপনি কি দিবেন, এক লাইনে দিবেন? নো, এটার উত্তর আপনাকে দিতে হবে কেন কেন মানুষ পেটস রাখতে পছন্দ করে। আপনি বলতে পারেন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আবার এটাও বলতে পারেন যে মানুষের পেটস অনেক ভালো লাগে বা পেটস হচ্ছে একটা গুড কম্পেনিয়ন, দ্যাটস ওয়াই পেটস তারা পছন্দ করে। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে, কারণ এক্সাম্পল যখন আপনি দিবেন তখন এক্সামিনারের কাছে এই জিনিসটা একটা পজিটিভ দিক হিসেবে যাবে যে আপনি খুব ভালো ডিসকাশন করতে পারছেন, আপনি কোশ্চেনটা খুব ভালো মতো ক্যাপচার করে নিয়েছেন। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ পেট ক্যাট বলতে পারেন, আই হ্যাভ এ ক্যাট বলতে পারেন, এবং সেই ক্যাট আপনি কেন রেখেছেন, আপনি লনলি ছিলেন, ইউ ডোন্ট হ্যাভ এনি সিবলিংস, দ্যাটস ওয়াই আপনি ক্যাট রেখেছেন, এবং নাও ইউ ফিল বেটার, আপনার কাছে মনে হয় বাসায় কেউ আছে বা আপনাকে হচ্ছে আপনার হচ্ছে সময় পার হচ্ছে ক্যাটের মাধ্যমে, ক্যাটের সাথে খেলে বা টাইম স্পেন্ড করে, যে কোনো কিছু, সেটা আপনি এক্সাম্পল দিয়ে 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করবেন ডিসকাশন। তারপর কিছু কম্পারিজন টাইপের প্রশ্ন করতে পারে ডিসকাশনে, যেমন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফিল্মস অ্যান্ড বুকস। এখন ফিল্মস অ্যান্ড বুকসের মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স অনেক জায়গায় আছে, এত তো আপনি বলতে পারবেন না, আপনি পার্টিকুলারলি 2টা টপিক নিয়ে কথা বলেন। যে বুকস হচ্ছে, বুকসে আমরা মানে কোনো কিছু কি করতে পারি না, ভিজুয়ালিটি নেই, আমরা দেখতে পারি না, বাট ফিল্মসে আমরা কি করতে পারি, দেখতে পারি, একটা ঘটনাকে আমরা চোখের সামনে দেখতে পারি, দৃশ্যমান হয়। সেক্ষেত্রে আপনি এক্সাম্পল দিতে পারেন যে আমি এই বইটা হচ্ছে পড়েছি, কিন্তু সেই বই রিলেটেড যে আমি মুভিটা দেখেছি, সেই মুভি দেখে আমি বেশি ভালো মতো গল্পটাকে বুঝতে পেরেছি। তাহলে এক্সামিনার বুঝবে আপনি কোশ্চেন খুব ভালো মতো বুঝেছেন, আপনি তার এগেইনস্টে খুব ভালো একটা ডিসকাশন কমপ্লিট করলেন। দেন হতে পারে আপনার ওপিনিয়ন চাইতে পারে, ইন ইউর ওপিনিয়ন হোয়াট স্কিলস আর রিকোয়ার্ড টু স্টার্ট এ স্মল বিজনেস। স্মল বিজনেস শুরুর জন্য কি কি ওপিনিয়ন দরকার হয়, সেটার ক্ষেত্রে আপনি ওপিনিয়ন দিবেন। ইন মাই ওপিনিয়ন কি কি স্কিলস দরকার হতে পারে, মানি দরকার হতে পারে, একটা গুড প্ল্যানিং হতে পারে, দেন ম্যান পাওয়ার দরকার হতে পারে, ম্যান পাওয়ার ছাড়া তো করা যায় না। সো এই স্কিলগুলো আপনার লাগতে পারে একটা স্মল বিজনেস শুরু করার জন্য, সেগুলো আপনি তাকে জানালেন। ডিসকাশন পার্টে এই ধরনের প্রশ্নগুলোই আসে। এখন আসি সবচেয়ে মজার যে পার্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস করবো কিভাবে। এই কোশ্চেন আমার স্টুডেন্ট থেকে শুরু করে আসলে সবার মনে, আমি যখন নিজে প্র্যাকটিস করছিলাম ওই প্র্যাকটিসের আগের স্টেজে, মানে আগের স্টেপ যেটা ছিল, তখন আমিও ভাবতাম যে স্পিকিং কিভাবে প্র্যাকটিস করবো। তার উপর আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের তো একদম মাথা নষ্ট অবস্থা, স্পিকিং কিভাবে করব, স্পিকিং প্র্যাকটিস করবো কার সাথে। আর আমাদের মনের মধ্যে একটা হেজিটেশন কাজ করে, ভয় কাজ করে, আমি একজনের সামনে ইংলিশে কথা বলবো, সে কি ভাববে, ভুল হলে সে হাসবে, আরো কত কত কথা আমাদের মাথার মধ্যে আসে। আমি একটা কথা বলি আজকে, একটু মনোযোগ দিয়ে এটা শুনবেন, এটা একটু মানার চেষ্টা করবেন। আপনি যখন ওই থার্ড পার্সন বা বাইরের একটা মানুষ আপনার একটা চেষ্টা নিয়ে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আপনি যখন চিন্তা করা ছেড়ে দিবেন, আপনি মাথা থেকে এটা ছেড়ে ফেলবেন, ঠিক ওই মুহূর্ত থেকে আপনি ভালো কিছু করা শুরু করবেন। কে কি ভাবলো না ভাবলো সেটা তো আপনার দেখার বিষয় না। যেদিন আপনি আইএলটিএস সার্টিফিকেট হাতে পাবেন, সেখানে আপনি দেখবেন আপনি মার্কস পেয়েছেন 7 or 8, 7.5 or পেয়েছেন 8, সেই দিন তারাই আপনার কাছে এসে বলবে কিভাবে পেয়েছো এই স্কোর, তুমি কি করেছিলে, কিভাবে প্র্যাকটিস করেছো। সো এই ভয়টাকে আমরা বাদ দিব, এই ভয় নিয়ে আমরা চিন্তাই করব না, এটা টোটালি বাদ। এখন আসি কি কি স্ট্র্যাটেজিস ফলো করে আপনারা খুব ইজিলি স্পিকিংয়ে দক্ষ হতে পারবেন, সোজা হিসাবে দক্ষ হতে পারবেন। ওকে, প্রথমত স্পিকিং পার্টনার ছাড়াই আসলে প্র্যাকটিস সম্ভব। আপনার স্পিকিং পার্টনার নেই, সবার তো আসলে ফ্রেন্ড সার্কেল বলেন, ফ্রেন্ড বলেন বা স্পিকিং পার্টনার বলেন, পাওয়া সম্ভব হয় না। আমি অনেক অনেক গ্রুপে দেখেছি এভাবে পোস্ট করা হয় যে ফিমেল স্পিকিং পার্টনার লাগবে বা একজন স্পিকিং পার্টনার লাগবে, একজন সিরিয়াস স্পিকিং পার্টনার লাগবে। নো নিড, দরকার নেই। স্পিকিং পার্টনার ছাড়া আপনারা যেটা করবেন, একটা টপিক সিলেক্ট করতে হবে প্রথমে, যে কোনো একটা টপিক, এনিথিং, ইয়োর ফেভারিট বুক, ফেভারিট মুভি, ফেভারিট
প্লেস, এনিথিং, কোনো একটা কিছু আপনার টপিক সিলেক্ট করবেন এবং সেই টপিক সিলেক্টের পর ফোনের যে অডিও কিংবা ভিডিও রেকর্ডিং, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন, অডিও হলে অডিও, ভিডিও হলে ভিডিও, সেটা রেকর্ডিং অন করে আপনি নিজে নিজে 2 মিনিট ওই টপিকটার উপর কথা বলবেন যা পারেন। ধরে নিলাম আপনার টেন্স অনেক ভুল যাচ্ছে, আপনার ফ্লুয়েন্সি অত বেশি নেই, সমস্যা নাই, 0 থেকেই শুরু হয়, তো আপনি 0 থেকেই শুরু করবেন। আপনার ভুল যাক, যেতে থাকুক, আপনি 2 মিনিট কথা বলবেন। সেই কথাটা যে রেকর্ড হলো, সেই রেকর্ডিং আপনি শুনবেন। আপনি যখন সেই রেকর্ডিং শুনবেন, খুব ইজিলি আপনি আপনার ভুলগুলোকে ক্যাপচার করতে পারবেন, যে এখানে আমি ভুল করেছি, এই জায়গাটাতে ভুল হচ্ছে, আমি এভাবে আটকে যাচ্ছি, আমাকে এইভাবে কথা বললে হবে না, আরে আমি তো এটার প্রনাউন্সিয়েশন ভুল করেছি, উচ্চারণটাই ভুল ছিল আমার। এটা অনেক ইফেক্টিভ, ট্রাস্ট মি অর নট। এই যে পদ্ধতি, এটা আমি নিজেও ফলো করেছি, এটা অনেক ইফেক্টিভ একটা পদ্ধতি। আপনারা এই পদ্ধতিটা যদি বাসায় চেষ্টা করেন, আপনাদের কোনো পার্টনার বা কাউকেই লাগবে না স্পিকিং ভালো করতে হলে। এইগুলো এছাড়াও আমি বেশ কিছু আরো কিছু স্টেপ বা স্ট্র্যাটেজিস ফলো করতে বলবো। যেমন ধরেন আপনি অবসর সময় বসে আছেন বা কোনো কাজই করছেন, ফর এক্সাম্পল ধরে নিলাম আপনি রান্না করছেন বা আপনি আপনার গাছের পরিচর্যা করছেন, আপনার বারান্দায় অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলোকে আপনি পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, আদার্স অনেক কিছু করছেন, বা আপনি এক মগ বা 1 কাপ কফি নিয়ে, চা নিয়ে আপনি বারান্দায় বসে বাইরে ভিউ দেখছেন বিকেলবেলা। সেই সময় কোনো একটা টপিক সিলেক্ট করে সেটা নিয়ে কথা বলবেন, যে কোনো টপিক। ধরেন আপনার বাসার সামনে কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা কি হচ্ছে, সেখানে লোকগুলো কি কাজ করছে, সেটা নিয়ে আপনি 2 মিনিট কথা বলেন। তখন গিয়ে আপনি দেখবেন যে আপনার ভোকাবুলারি রেঞ্জ কতটা কম। আপনি একটা কথা বলতে যাবেন, কিন্তু আপনার কাছে মনে হবে এটার ইংলিশ কি, এটা তো আমি জানি না। তখনই আপনি খুঁজবেন এটার ইংলিশ কি। এমন করে আপনি যে কোনো টপিকে, রান্না করছেন, রান্না করতে করতে আপনি একটা টপিক নিয়ে কথা বলেন। ধরেন একটু নাটকই করলাম, যে রান্না করছি, আমি কি করছি, আমি এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, আমি এটা মিক্স করছি, এই স্পাইসেস দিচ্ছি। ওই স্পাইসেস খুঁজতে গিয়ে দেখবেন যে অনেক স্পাইসেসের নাম আপনি ইংলিশে জানেন না। তেমন করে আপনার ইংলিশের ভোকাবুলারি রেঞ্জটা বাড়তে থাকবে। দেন আসি, যেটা একটু ইরিটেটিং, বাট যদি কাজে লাগাতে পারেন অনেক ভালো বেনিফিট পাবেন। ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হলে তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। এখন ফ্রেন্ডরা বলবে যে খুব আসছে, আইএলটিএস এক্সাম দিবে, সেজন্য ফুটানি দেখাইতে আসছে, ইংলিশ শিখে ফেলছো, 2 দিনে ইংলিশ শিখে ইংলিশ দেখাচ্ছ। আপনার সেটা দেখার দরকার নাই, আপনার প্র্যাকটিস হচ্ছে, এটাই বড় কথা। সে তার মতো বলতে থাকুক। ওই আবার একই কথা, যখন আপনি আইএলটিএস এরকম একটা স্কোর পাবেন, 7, 7.5, 8 পাবেন, তখন সে এসে আপনাকেই বলবে কিভাবে পেয়েছো তুমি 8, কিভাবে পেলা, তুমি তো কারো কাছে পড়ো নাই, বা তুমি তো কোনো কোচিং করো নাই, কিভাবে সম্ভব হলো? তো ফ্রেন্ডদের সাথে ফুটানি মারার জন্য হলেও হোক, আর যেটার জন্য হলেই হোক, যখন 2-1 অ্যাডভান্স ওয়ার্ড শিখবেন, সেই 2-1 ইউজ করার চেষ্টা করবেন, ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নেক্সট যেটা আমি বলেছি, কোনো মুভি বা ক্যারেক্টারের ডায়লগ দেখে কিংবা না দেখে সেভাবে অভিনয় করে বলার চেষ্টা করা। আমাদের অনেক অনেক ফেভারিট মুভিজ থাকে, সো সেই মুভি থেকে, স্পেশালি ইংলিশ মুভি থেকে আপনি একটা ডায়লগ পিক করতে পারেন। সেই ডায়লগটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনার প্রনাউন্সিয়েশন ঠিক করতে পারেন এভাবে, যে সে কিভাবে বললো, শব্দটা কিভাবে উচ্চারণ করলো, এভাবে উচ্চারণ করলো, বা তার এক্সপ্রেশনস কিভাবে ছিল, এক্সপ্রেশনটা আপনি প্র্যাকটিস করতে পারেন। এভাবে আপনার ফ্লুয়েন্সি যেমন আসবে, অ্যাট দ্য সেম টাইম আপনার কথা বলার যে ধরন সেটা আস্তে আস্তে পাল্টে যাবে, আপনার প্রনাউন্সিয়েশনের অনেক ইমপ্রুভমেন্ট হবে। আমরা কিন্তু হিন্দি বা বাংলা, আমরা এই সমস্ত ডায়লগ কিন্তু আমরা ফান করে অনেক সময় অনেকের সাথে বলে থাকি, তো সেই জিনিসটা আপনি ইংলিশে করার চেষ্টা করেন, আপনার প্রনাউন্সিয়েশনের অনেক ইমপ্রুভমেন্ট হবে। লাস্ট যে কথাটা বলেছি, যেটা অনেক বেশি ইফেক্টিভ, এটাও আমি বলবো, এটা একটু ফলো করার চেষ্টা করবেন, এটা অনেক ইফেক্টিভ। বাসায় নিজের ছোট ভাই বোনদের ইংরেজিতে কথা শেখানো। এখন আপনার বাসায় যদি ছোট ভাই বোন থাকে বা আরো ছোট কেউ থাকে, তাহলে তাকে ডেকে আনেন, তাকে আপনি 2টা কথা শেখান। আমার সাথে তো বলো, হাউ আর ইউ, আই এম প্রিটি ওয়েল, হাউ ডু ইউ ডু, ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম ঢাকা। আপনি এইভাবে তার সাথে প্র্যাকটিস করেন। সে যখন বলবে, আপনি যখন বলবেন, আবার সে বলবে, আবার আপনি বলবেন। ও তো ছোট, আপনাকে জাজ করতেও যাবে না। আর জাজ করলেই কি, ওই যে আমি বললাম, কে কি ভাবলো, স্পেশালি চেষ্টার ক্ষেত্রে, আপনি নতুন কিছু চেষ্টা করছেন, সেই মুহূর্তে আপনাকে নিয়ে কে কি ভাবলো সেটা নিয়ে আপনার ভাবা যাবে না। আপনি ভাববেন ওই দূরের কথা, যে আমার যখন রেজাল্ট হাতে আসবে তখন আমার ফিলিংসটা কি হবে, এখন কে কি ভাবলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার। আপনি ছোট ভাই বোনদেরকে শিখাবেন, আপনি যখন তাদেরকে শিখাবেন, ধরেন আজকে আপনার ভাইকে বা বোনকে ডেকে নিয়ে এসে বললেন, চলো আজকে আমরা আইসক্রিম টপিকে কথা বলি, আইসক্রিম টপিক নিয়ে আপনারা কিছুক্ষণ কথাবার্তা বলবেন। তখন দেখবেন আপনার যে ভেতরের ভুলগুলো ছিল, আপনার কথা বলায় যে মিস্টেক হতো, সেগুলো আস্তে আস্তে আপনি সলিউশন করছেন, সেগুলো সলভ হয়ে যাচ্ছে। আরেকজনকে পড়ালে নিজের পড়ার অনেক উন্নতি হয়। যাই হোক, এই সবগুলোর বাইরে কিছু ছোট্ট আরো কিছু কথা বলি। সেই কথাগুলো এগুলো ছিল একদম বেসিক লেভেলের কথাবার্তা।
কেমন বেসিক লেভেল? আপনার স্পিকিংয়ের যে ভয়টা, কি করব না করব, স্পিকিং কিভাবে করব, সেই ভয়টাকে দূর করার জন্য আবার একটু ওভারভিউ দেই কিভাবে আপনি স্পিকিংটা শুরু করবেন। প্রথমেই জানবেন স্পিকিং এক্সামটা কি, মার্কিং ক্রাইটেরিয়া কিসের উপর হয়, কোন কোন জিনিসটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন দিকগুলো মাথায় রাখতে হবে। তারপর আসি স্পিকিং এক্সামের মধ্যে কয়টা পার্ট থাকে, প্রত্যেকটা পার্ট সম্পর্কে ডিটেলস জানবেন, সেই পার্টগুলোতে কেমন ধরনের কোশ্চেন্স করা হয় সেগুলোর এক্সাম্পলস দেখবেন। যত বেশি এক্সাম্পলস দেখবেন তত বেশি আপনার আইডিয়া জেনারেশন হবে। অ্যান্ড দেন আমি বলেছি কিভাবে প্র্যাকটিস করবেন, বেশ কিছু স্ট্র্যাটেজি আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড তারপর আসি ছোট কিছু কথা নিয়ে, সেটা হচ্ছে প্রথমত ইডিএমসের ব্যবহার। আপনি যত বেশি ইডিএমসের ব্যবহার করতে পারবেন তত আপনার স্পিকিংয়ের যে মার্কিং সেটা বাড়তে থাকবে। তাই বলে আপনাকে ইডিএমস 100, 200, 50 এত বেশি লাগবে না। আপনি জেনারেলাইজ কিছু ইডিএম পড়ে যাবেন, যে ইডিএমগুলো আপনি যে কোনো কথার মধ্যে ইউজ করতে পারবেন। এটা একটা গেল। নেক্সট হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড। সহজ ইংলিশেরই অ্যাডভান্স সিনোনিম আপনারা শিখবেন। কেমন সহজ ইংলিশ? ফর এক্সাম্পল, এই যে আমি বললাম ফর এক্সাম্পল, এটার জায়গায় আপনারা বলতে পারেন টু সাইট অ্যান এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এটা বলতে পারেন। তারপর আমি যদি বলি কোনো কিছু, ধরেন বললাম অ্যাডভান্স ওয়ার্ল্ড, সেটা না বলে আপনি বলতে পারেন সফিস্টিকেটেড ওয়ার্ল্ড। তারপর মেবি ইট সাউন্ডস সো বেসিক, সো সেটার জায়গায় আপনারা বলতে পারেন পারহ্যাপস। দেন বাটের জায়গায় বলতে পারেন হাউএভার। অ্যান্ড এখন আসে আরেকটা কথায়, যেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। ডেফিনেটলি আপনাদের লিঙ্কিং ওয়ার্ডস লাগবে। লিঙ্কিং ওয়ার্ডস ছাড়া ভালো স্কোর আসবে না। লিঙ্কিং ওয়ার্ডস কোনগুলো? ইন অ্যাডিশন, অন টপ অফ দ্যাট, অ্যাজ ওয়েল অ্যাজ, ফার্দারমোর, মোরওভার, হাউএভার, ইনিশিয়ালি, ফাইনালি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, সিমিলারলি, লাইকওয়াইজ, এই সবগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। আপনি যখন পার্ট 2-তে মানে কিউ কার্ডে আপনি যখন কথা বলবেন, কোনো কিছু ডিসক্রাইব করবেন, তখন আপনাকে মাস্ট লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। ইনিশিয়ালি, অর আপনি শুরু করতে পারেন অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু সে, সেটা দিয়ে। তারপর মোর ওভার, পরের স্টোরি বললেন। ফার্দার মোর, আরও বললেন। কোনো বিশেষ কোনো কিছু থাকলে সেটা বললেন। অন টপ অফ দ্যাট, সেটা দিয়ে বলতে পারেন। স্পেশালি অর পার্টিকুলারলি, সেগুলো দিয়ে আপনি চাইলে বলতে পারেন। সেমভাবে ডিসকাশন পার্টেও আপনাকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। শুরু করবেন ইনিশিয়ালি দিয়ে শুরু করলেন, মোর ওভার দিয়ে আরেকটা লাইন বললেন, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু সাইট অ্যান এক্সাম্পল, এগুলো দিয়ে আপনি এক্সাম্পল দিলেন। ফাইনালি, ইন মাই ওপিনিয়ন, আই থিঙ্ক এর জায়গায় ইউজ করতে পারেন ইন মাই ওপিনিয়ন। এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড আপনি যখন ব্যবহার করবেন, আপনার স্কোর অটোমেটিক ভালো আসবে। যাই হোক, আজকে স্পিকিং নিয়ে যে কথাগুলো আমি বলেছি সেগুলো আশা করি আপনাদের কাজে দিবে। শুধু কাজে না, অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের নামের নিচে ঠিক একটা কথা লেখা আছে, ফাইট উইথ ইউর ফিয়ার্স আনটিল ইউ সাকসিড। যতক্ষণ না সাকসিড হচ্ছেন, যতক্ষণ না সফলতা পাচ্ছেন, ফাইট করে যেতে হবে। যে লড়াই করতে পারে সে ভালো কিছু করতে পারে। ভালো থাকবেন সবাই। আর এর পরবর্তীতে আপনাদের কোন ভিডিও দিলে আরও বেশি ভালো হয়, কোন মডিউল, আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফেসবুক পেজে মডিউল ওয়াইজ আমি এখন থেকে ভিডিও আপলোড করব। কিন্তু কোনটা আগে দিলে আপনাদের জন্য ভালো হয়, কোন মডিউলের উপরে বেশি ফোকাস করলে আপনাদের সুবিধা হবে, লিসেনিং মডিউল আগে দেওয়া উচিত নাকি রাইটিং নিয়ে কথা বলবো না রিডিং নিয়ে, সেটা আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আসলে আপনাদের হেল্প করার জন্যই ইনিশিয়েটটা নিয়েছি পাবলিকলি কথা বলার। আর আমার প্রাইভেট ব্যাচে আর 1-to-1 সেশনে যদি কেউ ইন্টারেস্টেড হন, তাহলে আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমার যে ডেসক্রিপশন সেখানেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক দিতে পারেন ডিটেলস কোনো কিছু জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আইএলটিএস নিয়ে ভয় পাওয়া যাবে না। আইএলটিএস খুব সোজা জিনিস, পড়লেই ভালো করা যায়। আল্লাহ হাফেজ।